নেতাজি এত বড় চরিত্র, বাঙালির হৃৎস্পন্দন, তাকে কেউ গাল দিলে তখন মনে হয় এদেরকে রাস্তায় দাঁড়িয়ে চামড়া ছিলে দেওয়া উচিত, এবং এরা এর উত্তর পাবে। বাঙালি এদের ক্ষমা করবে না, আমরা এদের ক্ষমা করব না। যারা খুব ইতর হবে, দেশদ্রোহী হবে, কুলাঙ্গার হবে, ব্রিটিশদের দালাল হবে, তারাই একমাত্র নেতাজির বিরুদ্ধে কোনো শব্দ ব্যবহার করবে। নেতাজিকে আমি তখন থেকে চিনি যখন আমার জ্ঞান হয়নি। যখন স্কুলে যেতাম 3-তে 4-এ 5-এ, তখন কি বুঝতাম? পৃথিবীর কিছু বুঝতাম না। বাবাকে বুঝতাম, মাকে বুঝতাম। একটা বাচ্চা ছেলে কাকে বোঝে? বাবাকে আর মাকে। তারপরে যদি কাউকে চিনেছি তো নেতাজিকে। নেতাজির সেই ছবি 23শে জানুয়ারির মানে অনুষ্ঠানে তার জীবনের উপরে আমাদের শিক্ষকরা যে বক্তব্য দিতেন, ছেলেরা আবৃত্তি করত, সে যে একটা বৈপ্লবিক পরিবেশ, ন্যাশনাল হিরো। তারপরে যেমন যেমন বড় হলাম আরও বেশি করে জানলাম 15ই আগস্টে তার জন্য স্যালুট দেওয়া, 23শে জানুয়ারির উদযাপন করা, তারপরে একজন বাঙালি সন্তান IAS 4th র্যাঙ্ক করা, তারপরে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা, তার জন্যে দেশ ত্যাগ করা। কংগ্রেসের যখন সভাপতি হলেন, গান্ধীজির মনোনীত প্রার্থীকে হারালেন। একটা বাঙালি কত বড় ব্যক্তিত্ব হতে পারে! ওই ছবিটা, ওই নেতাজি চায় মিলিটারি স্যুটে থাকুন বা নেতাজিকে যদি ওই ধুতি পাঞ্জাবিতে দেখি, ওরকম 1000 উত্তম কুমার ওর সামনে ফিকা। ওই ব্যক্তিত্ব মনমোহনকারী, যে একটা মানে একটা কিরণ, একটা আকর্ষণ, একটা ব্যক্তিত্ব, তাকে দেখে তো আমরা ছোটোবেলা থেকে বড় হয়েছি। মানে আমি বলি, আমরা যখন জ্ঞান হয়নি তখন নেতাজিকে চিনেছি। তারপরে তার ইউরোপ যাত্রা, হিটলারের সঙ্গে কথা বলা, মুসোলিনির সঙ্গে কথা বলা, সেখানে ডিল করা। তখন তো মোবাইল, ইন্টারনেট কিছু ছিল না, তাদের সঙ্গে যোগাযোগ করাটাই বড় কথা। তাদের সঙ্গে ডিল করেছেন, সাবমেরিন করে তারা তাকে জাপানে পৌঁছলো, জাপানের সঙ্গে ডিল করেছেন। তারপরে ব্রিটিশ বিরোধী ফৌজ জোগাড় করেছেন ভারতবর্ষকে জয় করার জন্য। ভারতবর্ষের মাটিতে অরুণাচল প্রদেশ হয়ে ঢুকে গেছেন ভারতবর্ষে। কেউ কল্পনা করতে পারে? সিনেমাতেও কেউ এই জিনিস, এই চরিত্র ফুটিয়ে তুলতে পারবে না। নেতাজি এত বড় চরিত্র, বাঙালির হৃৎস্পন্দন, তাকে কেউ গাল দিলে তখন মনে হয় এদেরকে রাস্তায় দাঁড়িয়ে চামড়া ছিলে দেওয়া উচিত, এবং এরা এর উত্তর পাবে। বাঙালি এদের ক্ষমা করবে না, আমরা এদের ক্ষমা করব না। দেখেন, এরা টোটালটাই ফেলিওর। গোমাতার সম্মান রক্ষা করেছে। কি সম্মান রক্ষা করেছে? গোমাতার বয়স 14 হয়ে গেলে তোমরা কাটতে পারো। এটা গোমাতার সম্মান রক্ষা করা, মানে 14 বছর হয়ে গেলে মাতার মাথা থাকে না, এটাকে সম্মান রক্ষা করা বলে। এখনও ভারতবর্ষ পৃথিবীতে 2য় বৃহত্তম বিফ এক্সপোর্টার, এটা প্রধানমন্ত্রী চিৎকার করে বলেন। এটা গোমাতাকে সম্মান করা এবং তার কাটমানি খাওয়া, ওই এক্সপোর্টারদের কাছ থেকে চাঁদা খাওয়া, এটা মনে হয় গোমাতাকে সম্মান করা। এখানে গোপালক যারা আছে তাদেরকে ধ্বংস করলো, তাদের সেই আর্থিক ক্ষতি কি এই মুখ্যমন্ত্রী দায় নেবে? এই যে হাততালি কুড়াচ্ছে, উনি বললেন আমি মহরমের তরবারি বার করতে দিইনি, খুব ভালো কথা, আমার কোনো আপত্তি নেই। সত্যি তো, তরবারি নিয়ে কেউ নামবে কেন? আপনি কি রামনবমীতে তরবারি বন্ধ করবেন কি? পারবেন কি? আপনি মাইক বন্ধ করেছেন, ডিজেগুলো আপনি কি বন্ধ করবেন? রাস্তায় যে ডিজে বাজছে, তাহলে আপনি তো ব্যর্থ। আপনি তো মাইক বন্ধ করতে পারেননি, শব্দ দূষণ বন্ধ করতে পারেননি। এবারে আপনি যে বলছেন যে ইউসিসি আসছে, ইউসিসি আসুক না। আরে ইউসিসি আসবে, ইউসিসি যাবে। আপনারা এসছেন, আপনারা চলে যাবেন, আপনারা চিরস্থায়ী নয়। আর আপনি যে বলছেন না ওই জমি বিক্রি করার ব্যাপারে উনি আইন আনবেন, আনুন, জমি বিক্রির আইন আনুন। জমি আমরা কিনবো, বেচবো। হিন্দু মুসলমান নিজেদের মধ্যে জমি কেনা বেচা করবে, এটা কনস্টিটিউশনাল রাইটস। আমার জিনিস আমি বিক্রি করব, আপনি বলার কে? আপনার সরকারি সম্পত্তি আপনি বিক্রি করবেন কি করবেন না সেটাও আপনি সিদ্ধান্ত নেবেন যতক্ষণ আপনি সরকারে আছেন। কিন্তু একটা লোকের ব্যক্তি সম্পত্তির অধিকার মানে কি? আমি এই সম্পত্তির মালিক, আমি ভোগ করব, আমি দরকার হলে লিজ দেবো, আমি ভাড়া দেবো, আমি বিক্রি করব, আমি কিনবো, এটা দেশের সাংবিধানিক অধিকার। আপনি কোথা থেকে এসছেন? আপনি কে? আমার সম্পত্তি বিক্রি করব, যে আমাকে ভালো দাম দেবে তাকে বিক্রি করব। আপনার এই কথা চলবে না। আর যেটা বলছেন যে ধর্ম পরিবর্তন করাবো, তো আপনি কোন ধর্মতে যাচ্ছেন বলেন তো? আপনি কি ইসলাম ধর্ম গ্রহণ করবেন? এটা কিন্তু হটকেকের মতো বিক্রি হচ্ছে পুরো পৃথিবীতে। ইউরোপে কিন্তু লাখো লাখো কোটি কোটি লোক ইসলাম ধর্ম গ্রহণ করছে। আপনি ভারতবর্ষেরও স্ট্যাটিস্টিক্স নিয়ে নেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে, সব থেকে বেশি কনভার্সন ইসলামেই আছে, খ্রিশ্চানিটিতেও আছে।
তা আপনি কোন ধর্মে ধর্মান্তরিত হবেন আপনার তো কোনো ব্যাপার না, আপনি দরকার হলে বাবা পাল্টে নেন। আপনার বাবা শিশির অধিকারী আমরা জানি, আপনি বললেন আমি মোদির বেটা, ঠিক আছে আপনার চয়েস। তো আপনি যদি বাপ পাল্টাতে পারেন তো ধর্ম পাল্টাতে পারেন। আপনি বলুন না আপনি ধর্ম পাল্টাবেন বলছেন, কোন ধর্মে আপনি যাচ্ছেন? আমরা আমাদের ধর্মে আছি, সংবিধান আমাকে অধিকার দিয়েছে, আমরা থাকবো, এবং যার যে ধর্মে থাকার ইচ্ছে সে ধর্মে থাকুন। অতএব এইসব ফালতু কথা বলে উনি নিজের ইমেজ নষ্ট করছেন এবং মানুষ কখনোই এটা ভালোভাবে দেখছে না। আর এই তো ইউপিতে দুটো বোন ইসলাম গ্রহণ করলো, তার বাবা মা তাকে ঘরে বন্ধ করে টর্চার করছিল, তারা এলাহাবাদ কোর্টে পিটিশন দিল, এলাহাবাদ কোর্ট তাদেরকে ডাকলো, তাদের কথা শুনলো, বললো আমরা স্বইচ্ছায় স্বজ্ঞানে ইসলাম পছন্দ করেছি, আমরা গ্রহণ করেছি, তাই আমাদের উপর অত্যাচার হচ্ছে। জজ সাহেব তার বাবা মাকে এবং যোগী সরকারকে, যোগীকে বললো এদের দুই বোনকে 25 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দাও। আর এটা যোগী রায়ে হয়েছে, এলাহাবাদ হাইকোর্ট থেকে এই রায় এসছে। তো উনি কি দেশের বাইরে, না দেশের সংবিধানের বাইরে, নাকি আদালতের বাইরে? উনি সব ফয়সলা করবেন। বারবার আদালতে গিয়ে মুখ হোঁচট খেয়ে পড়ছেন, মুখ থুবড়ে পড়ছেন, তাও সংবিধান বিরোধী কথা বলতে উনি মোটেও দ্বিধাবোধ করছেন না। যত বাজে বকবেন তত সম্মানহানি হবে ওনার। আমি জানি না ও এত কথা বলে মাল খেয়ে বলে নাকি উইদাউট মাল খেয়ে, নেশা না করেই এরকম ভুলভাল বকে। গরুর বাটে সোনা পাওয়া যায় কি ভাট বকার জন্যেই দিলীপ ঘোষ বিখ্যাত। এবং দিলীপ ঘোষ জানে আমি যদি উল্টোপাল্টা না বলি তাহলে আমার নিউজ হবে না। উল্টোপাল্টা যখনই বলে তখনই সেটা নিউজ হয়। কখনো বলে নামাজ পড়ার জন্য পাকিস্তানে যাও, বাংলাদেশে যাও, তখন নিউজ হয়ে যায়। তো ওটাও বলে বুঝে নিয়েছে যে আমাকে ভাট বকতেই হবে, ভাট বকলে নিউজ হবে, তাহলে লোক চিনবে দিলীপ ঘোষকে, নাহলে তো দিলীপ ঘোষ হারিয়ে যাবে, ভুলে যাবে। অতএব এটা খুব নিন্দনীয় ঘটনা। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক বিরোধিতা আমরা করতে পারি, কিন্তু একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী, দেশের বড় নেত্রী, রাজনীতিবিদ, একজন বয়স্ক মহিলা, তার সঙ্গে গাড়িতে কাদা ছোড়া, জুতো ছোড়া নিন্দনীয় ঘটনা। এটা মানে মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করা হলো না, ভারতের সংস্কৃতিকে অপমান করা হলো, আমাদের প্রত্যেককে অপমানিত করা হলো যে বাংলার বুকে এই ধরনের ঘটনা ঘটলো। বাংলার একটা কালচার আছে, একটা সংস্কৃতি আছে, একটা সভ্যতা আছে, সেটাকে অপমান করা হলো এবং সেইটাকে নষ্ট করছে এই বিজেপি। অতএব সবারই এটা কন্ডেম করা উচিত এবং আমি তো অবশ্যই করব। উনি খুলুন না, ফিরহাদ হাকিমের অ্যাকাউন্টটা খুলুক না, প্রচুর ওয়াকফ সম্পত্তি, আরও অনেক তোলাবাজি, প্রচুর ওর টাকা আছে। অত সম্পত্তি কোথা থেকে হলো? ফিরহাদ হাকিমকে ধরুক, আকরুজ্জামানকে ধরুক, খলিলুর রহমানকে ধরুক, বিড়ি বেচে কত পয়সা নিয়েছে আর সরকারি পাবলিকের পয়সা লুটে কত টাকা নিয়েছে, করুক না, অসুবিধা কী আছে? তাদের সঙ্গে বসে আপনার চস্য খাওয়া দাওয়া, হ্যাঁ, উৎসব চলছে। তো আমরা তো জানি সব কাটমানি লেনদেন হচ্ছে, বকরা হচ্ছে, তুই কত দিবি বল, তুই কত দিবি বল। এটা তো লুটের রাজ্য শুরু হয়ে গেছে। এই যে অভিষেক গেল বাইরে, এত সেটিং হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে, তবেই তো বিদেশে যাওয়ার পারমিশন পেল। এই মমতা বন্দ্যোপাধ্যায় এখানে সততার প্রতীক, টালি ঘোড়ায় পড়ে আছে, আর ওর দুবাই, সিঙ্গাপুর, হংকংয়ে হাজার হাজার কোটি টাকা ওর ট্রান্সফার হচ্ছে এবং বিজেপির মাধ্যমে ট্রান্সফার হচ্ছে, বিজেপির সঙ্গে ডিল করে ট্রান্সফার হচ্ছে। কি এমন চোখে সমস্যা? চিকিৎসা হবে না? অতএব এরা সবাই লুটের রাজত্ব চালিয়ে রেখেছে। আমাদের শুধু হিন্দু মুসলমান মন্দির মসজিদে ফাঁসিয়ে রাখতে চায়, কখনো গোমাতায় ফাঁসিয়ে রাখতে চাইবে, কখনো মাইক নিয়ে, কখনো ডিজে নিয়ে, কখনো নামাজ নিয়ে। আমরা কতদিন এদের এই চক্করে পড়ে থাকবো বলুন তো? আমাদের এবারে নিজেদের কথা ভাবতে হবে না, আমাদের আগামী প্রজন্মের কথা ভাবতে হবে। শিল্প নেই, শিক্ষা নেই, স্বাস্থ্য নেই, কিছু নেই, খালি ধর্ম ধর্ম ধর্ম, হিন্দু মুসলমান করে বেড়াচ্ছে, জেহাদি জেহাদি। হ্যাঁ, আবার বলছে ডাইরেক্ট অ্যাকশন ডে করবো। এতদিন করেনি কেন? দেশ তো স্বাধীন হয়েছে 80 বছর। আবার কেউ যখন ফেসবুকে থ্রেড দিচ্ছে তখন বলছে মুখ্যমন্ত্রী দেখুন কি বলছে, আপনি ব্যবস্থা নেন। আরে তোরা নিজের দমে নামিসনি ময়দানে, লড়বি লড় না, কথা কথা মুখ্যমন্ত্রীকে ডাকিস কেন? পুলিশ প্রোটেকশন দিয়ে ওরা ডাইরেক্ট অ্যাকশন ডেতে নামছে। পুলিশ প্রোটেকশন না থাকলে, বিজেপির গভর্নমেন্ট না থাকলে এদের 80 বছর কেন, 180 বছরও কোনো দিন এসব কথা মুখ থেকে বেরোতো না। এরা মানে কি বলবো, হাস্যকর, পাগল, উন্মাদ। কিন্তু বাংলার মানুষ, হিন্দু মুসলমান কেউ এদের পাত্তা দেয় না। আপনি তো বলেছিলেন যারা যারা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন তারা সবাই পাবেন, নিশ্চিন্তে থাকুন। ভেরিফাইড করতেও কতদিন লাগে, এসআইআর করতে কতদিন লেগেছিল,
এসআইআরে যখন আমরা ফর্ম ফিল আপ করলাম, 1 মাসে তো এসআইআরের ফর্ম ফিল আপ হয়ে গেল। তখন তো আর 1 কোটি, 1.5 কোটি, 2.5 কোটি না, 11 কোটি মানুষের এসআইআর হয়েছিল। আর যেটা ভেরিফাইড অ্যাকাউন্ট আছে, অলরেডি তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অ্যাকাউন্টগুলোতে টাকা দিচ্ছিলেন। উনি শুরু করতেন, শুরু করার পর যাদের দেখতেন যে জালিয়াতি আছে তাদেরকে গ্রেপ্তার করুন না, তাদের থেকে রিফান্ড নিন না, কেউ যদি জালিয়াতি করে। কিন্তু ওই 4 জন চুরি করেছে বলে 4 লক্ষ মানুষকে আপনি আটকে রাখবেন, শাস্তি দেবেন, এটা ছলনা ছাড়া কিছু না, প্রতারণা ছাড়া কিছু না। এরা কাউকে কিছু দেবে না। হার পুরো ভারতবর্ষে হবে। বিহারে হারলো, তারপরে মধ্যপ্রদেশে হারলো, বাংলায় এখন উপনির্বাচন আছে, বাংলাতেও হারবে। বাংলার ঢেউটা আসতে একটু দেরি হচ্ছে, কারণ বাংলায় নতুন নতুন বিজেপি এসছে তো, মানে অত্যাচার কতটা হতে পারে মানুষের আইডিয়া নিয়ে। এখন পর্যন্ত যা হয়েছে অনেক, এতে যদি শিক্ষা নিয়ে নেয় ভালো। কিন্তু বিহারের লোক তো অনেক দিন ধরে বিজেপির যন্ত্রণা ভোগ করছে, ইউপির লোক, মধ্যপ্রদেশের লোক, রাজস্থান, গুজরাটের লোক অনেক দিন থেকে যন্ত্রণা ভোগ করছে। তাই তাদের ক্ষোভ জ্বালাময়ী হয়ে গেছে। এই যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যে রাস্তায় নেমে গেছে বিজেপির বিরুদ্ধে, অমিত শাহর পদত্যাগ চাইছে, এখন নরেন্দ্র মোদীরও পদত্যাগ চাইছে, নীতিন গাডকারির পদত্যাগ চাইছে, পুরো সরকারটাই পতন ঘটবে। এখানকার শুভেন্দু অধিকারীদের অবস্থা এরকম কি জানেন তো, ঘুটে পড়ে গোবর হাসে। ওদিকে পতনের সময় এসছে, এখানে বলছে 50 বছর 100 বছর থাকবো। আসলে নিজেকে সাহস জোগাচ্ছে, ভরসা দিচ্ছে নিজের লোকদের যে ভয় পাওয়ার কেউ নেই। কারণ ওইসব দৃশ্য দেখে না, বিহার, ইউপি, দিল্লির যন্তর মন্তরের দৃশ্য দেখে এখানকার বিজেপি নেতারা ভয় পেয়ে গেছে। দেখুন না, ডিম ছোড়া বন্ধ করে দিয়েছে। তো ভয় পেয়ে গেলে তো মুশকিল। তাই সাহস জোগানোর জন্য বলছে যে আমরা 50 বছর থাকবো, 100 বছর থাকবো। তো 50 বছর 100 বছর থাকবেন, এটা কি আপনি ডিসাইড করবেন না বাংলার মানুষ ডিসাইড করবে? বারবার ইভিএম দিয়ে বাঁচা যাবে না, ঠিক আছে? আর যখন পুরো মানুষ বিপক্ষে যায় না, তখন ইভিএম কেন কোনো কিছুই সরকারকে বাঁচাতে পারে না। কিন্তু যেগুলো বিষ ছড়াচ্ছে তাদের তো সরকারই ছেড়ে রেখেছে। সরকার বলছে বিষ ছড়াও, দাঙ্গা একটা লাগাও, নাহলে আমাদের পিঠ বাঁচবে না। এরপর তো আপনি দেখবেন বিভিন্ন জায়গায় ওই ঘুষ খাওয়া নিয়ে, তোলাবাজি নিয়ে বিজেপি নেতা ঘেরাও হচ্ছে, এবং ওদের মধ্যে ভাঙচুর হচ্ছে, পার্টির মিটিংয়ে মারপিট হচ্ছে, গোষ্ঠী দ্বন্দ্ব হচ্ছে, এমনকি খুন হচ্ছে। সেখানে তো জিহাদিরা নেই, এবং এটা আরও চরম আকার ধারণ করবে কয়েকদিনের মধ্যে। এই দৃষ্টি ঘোরানোর জন্য এরা কিছু লোককে ছেড়ে রেখেছে যে মুসলমানদের খুব গালাগালি করে, উত্তক্ত করো। মুসলমানরা যদি একবার ফিল্ডে নেমে যায় তাহলে তো দাঙ্গা হবে, দাঙ্গা হলে হিন্দু মুসলমান ভাগ হয়ে যাবে, এদের অপরাধগুলো চাপা পড়ে যাবে। এই অপরাধটা চাপা দেওয়ার জন্য হিন্দু মুসলমান করার আপ্রাণ চেষ্টা করছে। কিন্তু এখন হিন্দু এবং মুসলমান দুজনেই ঠিক করে নিয়েছে আমরা আর ঝগড়া করবো না। আরে এই 5 বছর কাটবে কিনা খুব সন্দেহ আছে, ঠিক আছে? ভয় পেলে লোক এই ধরনের কথা বলে। 100 বছর নরেন্দ্র মোদী বাঁচবে, আরও 100 বছর শুভেন্দু অধিকারীও বাঁচবে, মানে এই যে কথাবার্তাগুলো, এটা সুস্থ লোক বলতে পারে না। গণতন্ত্রে যেখানে ইলেকশন আছে সেখানে আপনি কি করে 100 বছরের কথা বলছেন? অলরেডি তো হারতে শুরু করে দিয়েছেন, যেখানে ইলেকশন হচ্ছে সেখানেই হারছে, তো 100 বছর কি করে থাকবে? এটা ভয় কাটানোর জন্য, নিজের সঙ্গী সাথীদের সাহস জোগানোর জন্যে এটা বলতে চাচ্ছে যে না, ভয় পেও না, এখনই আমরা যাচ্ছি না। কারণ ওদের ভয় হচ্ছে যখন তখন কেন্দ্রে যদি বিজেপি উল্টে যায় না, এখন যদি বিজেপিটা ভেঙে যায় তাহলে এখানেও উল্টাতে বেশি সময় লাগবে না। মানে কথা কি হয়েছিল, আমরা অভয়কে মনে রাখবো, প্রতিশ্রুতি কি মনে রাখা হয়েছিল, নাকি অপরাধীর বিচার হবে, শাস্তি হবে? আমরা মানে বিশেষ করে অভয়ার মা, তার একটাই দাবি ছিল আমার মেয়ের বিচার চাই। তাহলে যদি মুখ্যমন্ত্রী বলেন আমরা অভয়াকে ভুলিনি, খুব চিৎকার করে বলেছেন, তাহলে এর জন্য কি অভয়ার মা ধন্যবাদ জানাবে যে আমি আপনার কাছে ধন্য হয়ে গেলাম, আপনি আমার মেয়েকে মনে রেখেছেন? মানে এইগুলো আসলে প্রতারণা, ধোঁকাবাজি। ওই মহিলাটাকে রাজনীতির বাজারে ব্যবহার করে নেওয়া হলো। আমি ওনাকে দেখেছি, সিধা সাদা মহিলা, হ্যাঁ, ওনাকে ব্যবহার করা হয়েছে রাজনীতির ময়দানে। উনি কি কোনোদিন রাজনীতি করতেন যে ওনাকে এমএলএ হতে হবে, এমপি হতে হবে, এরপর বলবে আপনাকে এমপি করে দেবো, রাজ্যসভার মেম্বার করে দেবো, মন্ত্রী করে দেবো, কি না কি করবে জানি না। কিন্তু অভয়াকে আমরা ভুলিনি, এইটা কোনো কথা হলো না। উনি বলেছিলেন 1 সপ্তাহ সময়ের মধ্যে, ক্ষমতা আসা 1 সপ্তাহের মধ্যে অভয়ার বিচার হবে। কি বিচার হয়েছে? আর কাকে কাকে আপনি গ্রেপ্তার করেছেন?
কার কার উপরে চার্জশিট করা হয়েছে? আমরা তো শুনেছিলাম মুখ্যমন্ত্রীর কোন ভাইপো আছে সেও ওই কেসে জড়িত, ধরেছেন? অভয়ার মা ভালো বলবে বিচার পেয়েছে কিনা। দেখলাম তো এপ্রিল মাসের পর, আগের 2 মাস মনে হয় দিয়েছে, এপ্রিল মাসের পর ভাড়া কেন দেবে বলেন? এখন তো উনি এমএলএ, এমএলএর কি ভাড়া লাগে? এমএলএর পাওয়ার জানেন না তো? এমএলএ তো এখন এমএলএ হওয়ার পর উনি নেবেন, এমএলএ হওয়ার পর দেবেন, এটা ওই মহারাজের অপরাধ। একটা এমএলএকে সম্মান করতে উনি শিখুন। আপনার ওই বাসায় নাকি আগে কুকর্ম করতেন, রেখাপাত্র এইসব বললো, উনি নাকি কি কি, আমি বলবো না ওইসব কি কি কুকর্ম তো, হ্যাঁ কুকর্ম করতো, তার নিজের বাড়িতে সে কুকর্ম করতো, আর দেশে তো কুকর্ম করার লাইসেন্সও আছে, তো অসুবিধা নেই। কিন্তু এখন এমএলএ ওনার ঘরটা ব্যবহার করছে, এই জন্য তো ওনার তো খুশি হওয়া উচিত। উনি রেখাপাত্রের বিরুদ্ধে অভিযোগ আসছে ভাড়া দিচ্ছেন না। হ্যাঁ বলুন তো, এই পুলিশ কোথাও খেলে পয়সা দেয়? পুলিশ তো খালি নেয়, দেয় কি? তাহলে এমএলএ, তারপর বিজেপির এমএলএ, সে তো শুধু নেবে, সে তো দেবে না। অতএব মহারাজের এই জন্যে ক্ষমা চাওয়া উচিত। রেখাপাত্র নিজেই বলল, আমি কোত্থেকে টাকা পাবো, টাকা দেবো? আমি তো চাকরানি ছিলাম, লোকের বাড়িতে বাসন মাজতাম। এটা আমার ভাষা না, ওনার কথা। তো আমি কোথায় টাকা পাবো? তাহলে উনি রেখাপাত্রকে 70,000 টাকার ভাড়ায় ঘর দিয়েছিলেন কি আশায় একটা বাড়ির চাকরানিকে? ওনার তো তখন ভাবা উচিত ছিল উনি 70,000 টাকা ভাড়া কোথা থেকে দেবেন। আর এখন তো ভাড়া পাওয়ার কোনো ব্যাপারই না। আমার মনে হয় ওই মহারাজের বিরুদ্ধে হয়তো কড়া অ্যাকশন হবে, কারণ উনি তো বিজেপির একজন নেত্রীকে অপমান করছেন। এই যে বিভিন্ন মিডিয়ার সামনে রেখাপাত্র সম্বন্ধে এই ধরনের কথা বলছেন, তো এতে কি বিজেপির ভাবমূর্তি নষ্ট হচ্ছে না? কোন দিন ওর মার্ডার হয়ে যাবে, বা কোন দিন ওকে একটা রেপ কেস, কোনো কিছু কেসে ফাঁসিয়ে, অলরেডি বলছো কুকর্ম করতো, তো ঢুকিয়ে দেবে, শেষ করে দেবে। এটা বিজেপি, এটা আপনাকে মানতে হবে, এটা এত ইজি না। তো আমার মনে হয় ওই মহারাজের সাবধান হওয়া উচিত। রেখাপাত্র কোনো অপরাধ করেনি, একজন বিজেপির এমএলএ এইটুকু করতেই পারে। ভাড়া না দেওয়াটা কোনো অপরাধ নয়। জায়গা দখল করা, অন্যের জিনিস দখল করে নেওয়া, হ্যাঁ এগুলো ওনার কাজ। যেমন উনি ওই কোরবানির সময় গরু ধরে ধরে গাড়ি আটকে আটকে গাড়িতে উঠে গরু ধরছিলেন, ওটা ওনার কাজ ছিল না। কিন্তু উনি এমএলএ হওয়ার পর উনি অনেক কিছুই করতে পারেন। ওই বাসন মাজা মহিলা কলেজে গিয়ে পরিদর্শন করছেন, শিক্ষার ব্যাপারটা দেখছেন। উনি এসডিপিওর সঙ্গে, ডিএমের সঙ্গে বসে মিটিং করছেন, কি ভাষায় কথা বলেন আমি জানি না, হ্যাঁ তো ওনার তো অভিজ্ঞতা বাসন মাজা। তো এসপিদের, আইপিএস অফিসারদের উনি কি ইনস্ট্রাকশন দেন আমি বুঝি না। এটা আমাদের সমাজের দুর্ভাগ্য, বুঝলেন? আমাদের সমাজে শিক্ষিত মানুষ সম্মান পায় না। আর এই যারা এই আরেকটা কোন একটা বিজেপির এমএলএ দেখলেন, তিনি বললেন না আমি তো লেখাপড়া শিখিনি, আমরা তো কোনোদিন স্কুলে যাইনি, আমরা 7 বোন ছিলাম, আমরা কেউ স্কুলে যাইনি। কি গর্ব করে, কি সুন্দরভাবে উনি বললেন, কিন্তু স্যালুট করবো, উনি সত্যি কথা বললেন। সত্যি কথা বলার জন্য সাহস লাগে, উনি অন্তত এই যে সত্যি কথাটা বলেছেন, এই জন্য ধন্যবাদ দেবো। তো বিজেপি দলটা এরকমই, অশিক্ষিতরা, চোররা, ডাকাতরা, রেপিস্টরা, তাদের জন্য একটা স্বর্গরাজ্য। এই যে কার্তিক মহারাজ, দ্য রেপিস দ্য গ্রেট, তার তো গল্প আপনারা শুনেছেন, কোন কোন মহিলার কি কি করেছেন। দাঙ্গাবাজ, যাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছিলেন, এখন সে সম্মানীয়, সে বলছে পশ্চিমবাংলার কোথায় কোথায় কি নামকরণ হবে তার দায়িত্ব মুখ্যমন্ত্রী তাকে দিচ্ছে। তো আমার যেমন মুখ্যমন্ত্রী তেমনই কার্তিক মহারাজ, মানে মানে একে অপরকে চেনে। তো আমি বলবো রেখা পাত্রের যে বিষয়টা বলছেন, ওনাকে খুব অপমান করা হয়েছে। হ্যাঁ, ওই মহারাজের ক্ষমা চাওয়া উচিত, এবং ভাড়া একদমই চাওয়া উচিত না। এটা বিজেপির রাজত্ব, বিজেপির রাজত্বে এগুলো হবে, এগুলো ওনাকে মেনে নিতে হবে।